বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইশতিকা রহমান, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণী সকল শিক্ষার্থীকে কৃষি শিক্ষা ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রথম অধ্যায় আমাদের জীবনের কৃষি। এই অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অধ্যায়গুলো কিন্তু খুব রিলেটেড, 6, 7, 8 প্রথম অধ্যায়টা খুবই রিলেটেড অন্য অন্য অধ্যায়ের সাথে। তো আশা করি এই অধ্যায়টা তোমরা খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ক্লাসটি করবে, তাহলে তোমাদের বোঝাটা অনেক ইজি হবে এবং এই ক্লাস থেকে তোমরা পরবর্তীতে কোশ্চেন করা হলে ইনশাআল্লাহ পারবা। তো ক্লাসে চলে যাই। প্রথমেই আসলো আমাদের জীবনে কৃষি। তো কৃষি প্রধান দেশে বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করব। তো বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ। এখনকার দিনে হয়তো বা সবাই তোমার ঢাকা কেন্দ্রিক বা অন্যান্য বিজনেস কেন্দ্রিক হচ্ছে, বাট তাদের যদি রুটটা আমরা তাকাই, তাদের যদি আমরা মূলে তাকাই, তোমার বাবা, বাপ দাদা বা তার পূর্বপুরুষ সবাই কিন্তু এগ্রিকালচার রিলেটেড ছিল, কৃষি রিলেটেড ছিল, কৃষি সম্পর্কিত ছিল। যেমন আমার দাদা, তার দাদা, তার দাদা, এরকম 3 পূর্বপুরুষ কিন্তু কৃষি রিলেটেড ছিল। এখন হয়তো বা আমরা এসে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছি, বাট আমাদের রুট বা আমাদের মূল যেটা আছে সেটা অবশ্যই কৃষি ভিত্তিক। তো এই জন্যই বাংলাদেশে কিন্তু কৃষি প্রধান দেশ বলা হয় এবং এই দেশে শতকরা প্রায় 80% লোক কিন্তু এই কৃষি রিলেটেড কাজে কিন্তু জড়িত, বিভিন্ন কাজে জড়িত। এই জন্য কিন্তু কৃষি প্রধান দেশ বাংলাদেশকে বলা হয়। তো আমাদের এই যে আমাদের যে 3টে সিজন আছে, হ্যাঁ, রবি সিজন, খরিফ 1 এবং খরিফ 2, এই 3টে সিজনই কিন্তু বিভিন্ন ধরনের ফল মূল ফসল বিভিন্ন ধরনের উৎপাদন কিন্তু হচ্ছে এবং এই উৎপাদনের সাথে কিন্তু আমাদের অনেক কৃষক জড়িত এবং এই রুট লেভেল থেকে আমাদের কাজ পর্যন্ত এই শাকসবজি ফলমূল পৌঁছে দেওয়া পর্যন্ত যে টার্মটা, সেখানে কিন্তু অনেক কৃষক এবং অনেক বিজনেসম্যান কিন্তু এর সাথে রিলেটেড, হ্যাঁ, যুক্ত। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, যদি পেঁয়াজের দাম বেড়ে যায়, গত কয়েক মাস আগেও কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, সামনে রোজা আসতেছে, তখন কিন্তু দ্রব্যমূল্য হাই হয়ে যায়। যেমন সয়াবিন তেল সহ অন্য জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু তখন বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার ফলে কি হয়? এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের, যেমন আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই। তো এই দ্রব্যমূল্য যে বেড়ে যায়, কিভাবে বাড়ে? এই দ্রব্যমূল্য কিন্তু বাড়ে কিন্তু কিছু সিন্ডিকেট আছে, কিছু লোক আছে, তারা এই দ্রব্যমূল্যকে স্টোর করে রাখে, হ্যাঁ, যেমন পেঁয়াজটাকে স্টোর করে রাখে। পরবর্তীতে যখন এটা ক্রাইসিস তৈরি হয়, সংকট হয়, তখন তারা পেঁয়াজটাকে ছেড়ে দেয়, ফলে দ্রব্যমূল্য একটা বৃদ্ধি হয়ে যায় এবং একটা ক্রাইসিস সৃষ্টি হয়। তো এই দ্রব্যমূল্য যে ক্রাইসিস সৃষ্টি হওয়া, এই যে তোমার সিন্ডিকেট, সব কিছুই কিন্তু কৃষিকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে, হ্যাঁ, কৃষি প্রোডাক্টগুলোকে কেন্দ্র করেই হচ্ছে। আমাদের মৌলিক চাহিদা কিন্তু 5টি, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই মৌলিক 5টা উপাদানে কিন্তু কৃষি রিলেটেড, হ্যাঁ। খাদ্য, প্রথমেই আসলে খাদ্যটা কি? আমরা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু সব দিকে উদ্ভিদ এবং প্রাণীর উপর, খাদ্যের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে আমরা প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের পুষ্টি খাদ্য পেয়ে থাকি, প্রাণী থেকেও পেয়ে থাকি। তো খাদ্যটা কোথেকে আসছে? আমরা এগ্রিকালচার কিন্তু রুট, হ্যাঁ, এগ্রিকালচার থেকে আসতেছে খাদ্য। একটা কথা চিন্তা করে দেখো, স্বাধীনতার সময় এবং তার আগে পূর্ববর্তীকালে কিন্তু অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষ সময় কিন্তু কি হয়েছে? অনেক মানুষ না খেয়ে মারা গেছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের কিন্তু জায়গা জমির পরিমাণ অনেক বেশি কমে আসছে, কিন্তু মানুষের পরিমাণ তার কয়েক গুণ হারে বেড়ে যাচ্ছে এবং আবাদি যে জমিগুলো আছে তা কিন্তু অনবরত আমরা সেগুলো কি করছি? আবাদি জমিগুলোকে আমরা ভরাট করে আমরা সেখানে দালান কোঠা নির্মাণ করতেছি, বিভিন্ন শিল্প কারখানা নির্মাণ করতেছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু আমাদের জমিটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের খাদ্যের চাহিদা কিন্তু কোনোভাবে কমতি নেই। কেন কমতি নেই? কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন বিজ্ঞানী তারা কি করেছেন? তারা হচ্ছে বিভিন্ন জাত, ফসলের জাত, হাইব্রিড জাত উদ্ভাবন করেছেন। যেমন হাইব্রিড বা নতুন ভ্যারাইটি জাতগুলো তারা উদ্ভাবন করেছেন। ধানের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট তোমার 90টা প্লাস, হ্যাঁ, 88 to 90 প্লাস হচ্ছে তোমার নতুন ধানের জাত, বিভিন্ন ধরনের ভ্যারাইটি আবিষ্কার করেছে। আবিষ্কার করার ফলে কি হচ্ছে? আমাদের যে ভাত প্রধান দেশ আমরা, তাই না, বাঙালি,
তো আমাদের এই ভাতের চাহিদা কিন্তু কোনোভাবেই কমতি হচ্ছে না। তারপর অপরদিকে যদি আমরা তাকাই মাছের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা হাইব্রিড ভ্যারাইটি পাই। হাইব্রিডের কারণে কি হচ্ছে, আমাদের যে প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে, কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হচ্ছে, ফলের চাহিদা পূরণ হচ্ছে, এবং সবগুলো কিন্তু বেশি বেশি এবং আকারে বড় এবং এরকম সাইজের কি হচ্ছে, হাইব্রিড ভ্যারাইটি তৈরি হচ্ছে। ফলে কি করতে পারি আমরা সহজেই কিন্তু আমাদের এই পুষ্টি দ্রব্যগুলো পেয়ে থাকি। কিসের মাধ্যমে? হাইব্রিড জাতগুলোর মাধ্যমে বা উন্নত ভ্যারাইটির মাধ্যমে। এবং তা কিন্তু পেয়ে থাকি খাদ্যের মাধ্যমে, এবং খাদ্যটার রুট যদি আমরা খুঁজি সেটা হচ্ছে এগ্রিকালচার। তো মৌলিক চাহিদার একটি চলে গেল খাদ্য। তারপর আসলে আমরা বস্ত্রটা কি? বস্ত্র তো বুঝোই, আমাদের প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় রজন নিবারণের জন্য যে তোমার জামা কাপড় রয়েছে, সবই কিন্তু তোমার এই বস্ত্রগুলো কিন্তু কোত্থেকে আসে? এই বস্ত্রগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমার তুলা বা গাছ এগুলো থেকে আসে, তুলা জাতীয় যে গাছ সেখান থেকে আসে। তারপর আমাদের পশু পাখি যে পশম আছে সেখান থেকে কিন্তু পশমি জামা কাপড় তৈরি হয়। রেশম সিল্ক থেকে কিন্তু রেশমি সুতা আসে, সেখান থেকে রেশম শাড়ি কাপড় তৈরি হয়। তো সব কিছুর ক্ষেত্রেই কিন্তু কোনটি গুরুত্বপূর্ণ? সবকিছুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার কৃষিটা গুরুত্বপূর্ণ। এবং কৃষির যে গাছগুলো আছে সেখান থেকে আমাদের কি হয়, তোমার বস্ত্রর উৎপন্ন হয়। যেমন সুতার তৈরি হয়, তারপর তুলা জাতীয় গাছ থেকে যশোরের কিন্তু তুলার অনেক চাষ হয়, এবং তুলার যে বলগুলো থাকে সেগুলো কিন্তু কি হয়, সেগুলো থেকে তুলা হয়, সেখান থেকে আমরা তোষক বালিশ সেগুলো বানাতে পারি। হ্যাঁ, শিমুল তোলা এগুলো থেকে আমরা বানাতে পারি। তারপর কি হয়, আমাদের বস্ত্রের জন্য রেশম সিল্ক পাই, বিভিন্ন ধরনের সিল্কের কাপড় আমরা করি। তারপর সুতা, এগুলো সবকিছুই কিন্তু এগ্রিকালচার রিলেটেড। হ্যাঁ, মৌলিক চাহিদা। তারপর রয়েছে বাসস্থান। হ্যাঁ, পরবর্তী রয়েছে বাসস্থান। বাসস্থানের ক্ষেত্রেও কিন্তু সেম। আমাদের আগের দিনে কি হতো, আগের দিনে কয়েকশো হাজার বা কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার বছর আগে কি হইতো, মানুষ কিন্তু এরকম দালান কোঠায় সবাই বসবাস করতে পারতো না। তারা কিন্তু বাঁশ, কাঠ, তারপর সুন্দরবনে যারা বসবাস করে গোলপাতা, এগুলো দিয়ে কিন্তু তারা বাসস্থানের চাহিদাটা মিটাতো। বর্তমান যুগেও কিন্তু আমাদের বাসস্থানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? বাসস্থানে কাঠ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাঁশ লাগে, বাঁশ দিয়ে কিন্তু আমরা বেইস তৈরি করি। তারপর সবগুলো ক্ষেত্রে কিন্তু বাঁশের অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে কিন্তু বাঁশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রামে যদি আধা পাকা ঘরের দিকে তাকাও, আধা পাকা ঘর গ্রামে, সেগুলো কিন্তু বাঁশ নির্মিত থাকে। হ্যাঁ, বাঁশে নির্মিত কিন্তু অনেক ধরনের আমরা বাসস্থান দেখতে পাই। অনেকগুলো রেস্টুরেন্ট দেখবা, সেখানেও কিন্তু বাঁশ নির্মিত নতুন ধাঁচে রেস্টুরেন্ট গুলো করা হয়। তো এক্ষেত্রেও কিন্তু বাসস্থানের ক্ষেত্রেও কিন্তু বাঁশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে তোমার চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসা এবং শিক্ষা। তো ফার্স্টেই চলে আসলো চিকিৎসা। তো চিকিৎসা ক্ষেত্রে কৃষি কি ভূমিকা রাখে? চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই কৃষি ভূমিকা রাখে, কারণ আমাদের দেশে অনেক ঔষধি গাছ রয়েছে। ঔষধি গাছগুলো হচ্ছে হরতুকি, বয়রা, তুলসী, নিম, এগুলো হচ্ছে ঔষধি গাছ। তো ঔষধি গাছগুলো থেকে আমরা কি হয়, ঔষধি গাছগুলো নির্যাস থেকে আমরা বিভিন্ন ওষুধ তৈরি করি। এখনকার দিনে অনেক ডক্টর, অনেক মেডিসিন, ফার্মাসি থেকে আমরা বিভিন্ন ধরনের অসুস্থ হলেই ওষুধ কিনে খাই দোকান থেকে, ফার্মেসি থেকে। কিন্তু আগের দিনে কি হতো, কয়েকশো বছর আগে যখন রাজাবাসীদের যুগ ছিল বা কবিরাজদের যুগ ছিল, তখন তারা কি করতো, কবিরাজ হেকিম, তারা কি করতো, এসব বাসক, তুলসী, তারপর হচ্ছে বহেরা, নিম, এসব হচ্ছে ঔষধি গাছ থেকে তারা কি করতো, ওষুধ তৈরি করতো। এই ওষুধগুলোকে তারা কি করতো, ওষুধগুলোকে তারা মানুষের বিভিন্ন রোগে এই ওষুধগুলোকে সাজেস্ট করতো খাওয়ার জন্য। ঠিক আছে? এবং তখনকার সময় কিন্তু এখনো কিন্তু ম্যাক্সিমাম সময় তোমার যদি কোনো কিছুর আমরা ভেষজ উপাদানগুলো থেকে কিন্তু ভেষজ উৎপাদন উদ্ভিদ থেকে কিন্তু আমরা ওষুধ তৈরি করি, এবং এই ভেষজ উদ্ভিদগুলো থেকে কিন্তু আমরা গবেষণা এখনো চালিয়ে যাচ্ছি, এবং বিভিন্ন উদ্ভিদের সমন্বয় করে কিন্তু আমরা ওষুধ বানাচ্ছি। সেগুলো হচ্ছে ভেষজ। হ্যাঁ, সেগুলো থেকে অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেটা যদি আমরা রুটে তাকাই, রুট কিন্তু অবশ্যই আসবে কি, সেটা রুট অবশ্যই আসবে এগ্রিকালচার। হ্যাঁ, এগ্রিকালচারে কিছু হার্ব জাতীয় গাছ আছে, বৃক্ষ জাতীয় গাছ আছে, যা থেকে আমরা এরকম ওষুধ পেয়ে থাকি। হ্যাঁ, তারপর আসলো শিক্ষা।
চিকিৎসার পর্বে সবার লাস্টে স্টেপ রয়েছে শিক্ষা। শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে এগ্রিকালচারটা কাজ করে, হ্যাঁ এগ্রিকালচার কিভাবে শিক্ষাক্ষেত্রে কাজ করে। তোমরা এই যে বসে আছো, যে চেয়ার, যে টেবিল এবং ক্লাসরুমে যে বেঞ্চে বসে থাকো, এগুলো সবগুলোই কিন্তু তোমার গাছ থেকে আসে। গাছ থেকে ফর্মেট হয়ে কিন্তু বেঞ্চ আসে, গাছ থেকে ফর্মেট হয়ে কিন্তু তোমার চেয়ার টেবিল আমরা কাঠের জিনিসপত্র বানাই। শৌখিনভাবে কিন্তু আমরা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে তোমার পড়ার টেবিল, এগুলো কিন্তু কাঠের হয়। এখন কিন্তু বাজারে অনেক ধরনের আসছে, যেমন পার্টেক্স আসছে, আরো অনেক কিছু আসছে, বাট ওগুলোর যদি রুটে আমরা তাকাই সবগুলোর মধ্যেই কিন্তু তোমার কাঠ বেসিস রয়েছে। হ্যাঁ যেমন হচ্ছে তোমার কাঁঠাল। কাঁঠাল কিন্তু অনেক শক্ত। কাঁঠাল কিন্তু এমনই একটা গাছ যা কিন্তু তোমার আমরা ফল হিসেবে খেয়ে থাকি, এবং কাঁঠালের মোচা যেটা সেটাও খেয়ে থাকি, এবং কাঁঠালের যে কাঠ, যে গাছটা, সেটাও কিন্তু আমার কাঠ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু এই কাঠটা কিন্তু আমরা কাঠ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র, বেঞ্চ এগুলো বানাই। হ্যাঁ তারপর আরো অনেক গাছ রয়েছে, যেমন তোমার নিম। নিমটা কিন্তু সব দিকে ব্যবহার হয়। নিমের কাঠটাও কিন্তু ব্যবহার হয়, গাছের পাতাটাও কিন্তু ব্যবহার হয়। গাছের পাতা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, এবং কাঠটা, নিম কাঠটা কিন্তু ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মেহগনি। মেহগনি, নিম, হ্যাঁ মেহগনি, নিম, কাঁঠাল। তারপর হচ্ছে সুন্দরী। সুন্দরী হেডিটাফোমস, এটা সাইন্টিফিক নেম। তারপর হচ্ছে গেওয়া, গড়ান, হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই আমরা কি হিসেবে ব্যবহার করে থাকি। তারপর কিন্তু আমরা এই বললাম যে সুন্দরী, গেওয়া, গড়ান, তারপর হচ্ছে ইউক্যালিপটাস, কাঁঠাল, হ্যাঁ নিম, এগুলো কিন্তু কাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এইসবে যদি আমি রূপ তাকাই, রূপটা কিন্তু অবশ্যই আমার কি হচ্ছে, এগ্রিকালচার বেসিস হচ্ছে। তো মৌলিক চাহিদা কিন্তু সবকিছুই আমরা দেখলাম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সব ক্ষেত্রেই কিন্তু এগ্রিকালচার রয়েছে। হ্যাঁ তো আমাদের জীবনে কৃষির গুরুত্বপূর্ণতা থেকে কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের জীবনে কৃষি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মৌলিক চাহিদা কিন্তু সবকিছু এগ্রিকালচার বেসিস। তা কিন্তু এখন আমরা আলোচনা করলাম মৌলিক চাহিদার কি কি এগ্রিকালচার বেসিস, তা আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ফসল, মৎস্য, পশুপাখি ও বনায়ন এই সম্পর্কে আলোচনা করব, এবং সেখানে আমরা মাছ ফসল, উদ্যান ফসল সম্পর্কে জানবো, মৎস্য, পশুপাখি সম্পর্কে জানবো, এবং বনায়ন কি কি হয় সে সম্পর্কে একটু ধারণা নিব। তো আশা করি আমার এই ক্লাসটা তোমরা আপাতত ধারণা নিয়েছো আমাদের জীবনে কৃষির বেসিসগুলা কি, ধাপগুলা কি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো করতে থাকো। আসসালামু আলাইকুম। তারপর কিন্তু আমরা এই বললাম যে সুন্দরী, গেওয়া, গড়ান, তারপর হচ্ছে ইউক্যালিপটাস, কাঁঠাল, হ্যাঁ নিম, এগুলো কিন্তু কাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এইসবে যদি আমি রূপ তাকাই, রূপটা কিন্তু অবশ্যই আমার কি হচ্ছে, এগ্রিকালচার বেসিস হচ্ছে। তো মৌলিক চাহিদা কিন্তু সবকিছুই আমরা দেখলাম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সব ক্ষেত্রেই কিন্তু এগ্রিকালচার রয়েছে। হ্যাঁ তো আমাদের জীবনে কৃষির গুরুত্বপূর্ণতা থেকে কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের জীবনে কৃষি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মৌলিক চাহিদা কিন্তু সবকিছু এগ্রিকালচার বেসিস। তা কিন্তু এখন আমরা আলোচনা করলাম মৌলিক চাহিদার কি কি এগ্রিকালচার বেসিস, তা আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ফসল, মৎস্য, পশুপাখি ও বনায়ন এই সম্পর্কে আলোচনা করব, এবং সেখানে আমরা মাছ ফসল, উদ্যান ফসল সম্পর্কে জানবো, মৎস্য, পশুপাখি সম্পর্কে জানবো, এবং বনায়ন কি কি হয় সে সম্পর্কে একটু ধারণা নিব। তো আশা করি আমার এই ক্লাসটা তোমরা আপাতত ধারণা নিয়েছো আমাদের জীবনে কৃষির বেসিসগুলা কি, ধাপগুলা কি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো করতে থাকো। আসসালামু আলাইকুম। তারপর কিন্তু আমরা এই বললাম যে সুন্দরী, গেওয়া, গড়ান, তারপর হচ্ছে ইউক্যালিপটাস, কাঁঠাল, হ্যাঁ নিম, এগুলো কিন্তু কাঠ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এইসবে যদি আমি রূপ তাকাই, রূপটা কিন্তু অবশ্যই আমার কি হচ্ছে, এগ্রিকালচার বেসিস হচ্ছে। তো মৌলিক চাহিদা কিন্তু সবকিছুই আমরা দেখলাম, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সব ক্ষেত্রেই কিন্তু এগ্রিকালচার রয়েছে। হ্যাঁ তো আমাদের জীবনে কৃষির গুরুত্বপূর্ণতা থেকে কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের জীবনে কৃষি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মৌলিক চাহিদা কিন্তু সবকিছু এগ্রিকালচার বেসিস। তা কিন্তু এখন আমরা আলোচনা করলাম
মৌলিক চাহিদা কি কি এগ্রিকালচার বেসিস তা আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ফসল, মৎস্য, পশুপাখি ও বনায়ন এই সম্পর্কে আলোচনা করব এবং সেখানে আমরা মাঠ ফসল, উদ্যান ফসল সম্পর্কে জানবো, মৎস্য, পশুপাখি সম্পর্কে জানবো এবং বনায়ন কি কি হয় সে সম্পর্কে একটু ধারণা নিব। তো আশা করি আমার এই ক্লাসটা তোমরা আপাতত ধারণা নিয়েছো আমাদের জীবনে কৃষির বেসিসগুলা কি, ধাপগুলা কি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো করতে থাকো। আসসালামু আলাইকুম।